এই তথ্যটি নেওয়া হয়েছে 92 সালের 29শে আগস্ট আনন্দলোক পত্রিকা থেকে। প্রতিবেদক স্বপন কুমার ঘোষ তরুণ কুমারের একটি সাক্ষাৎকার নেন। উত্তম কুমার মাঝে মাঝে নাকি ডায়েরি লিখতেন। তার মৃত্যুর পর কি সেই ডায়েরি পুড়িয়ে ফেলা হয়েছে? উত্তম কুমারের ঘনিষ্ঠ লোকজনদের এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তাঁদের মুখ থেকে কি শোনা যায়? তরুণ কুমার স্বীকার করলেন উত্তম কুমার ডায়েরি লিখতেন, তবে ডায়েরিটা কোথায় আছে তা তিনি জানেন না। উত্তম কুমারের মৃত্যুর পর সেটা তরুণ কুমার চোখে দেখেননি। অনেক দিন আগে সুপ্রিয়া দেবীর কাছে ডায়েরি প্রসঙ্গে তোলা হলে তিনি তৎক্ষণাৎ আকাশ থেকে পড়ে বলেছিলেন, ও ডায়েরি লিখত, আমি তো কোনো দিন দেখিনি। অথচ ময়রা স্ট্রিটের বাড়ি থেকে প্রতিবেদক স্বপন কুমার ঘোষকে উত্তম কুমার তার নিজের লেখা একটি নিবন্ধ দিয়েছিলেন কোনো একটি পত্রিকায় প্রকাশের জন্য। প্রতিবেদক বলেন, আমার স্পষ্ট মনে আছে একটা ডায়েরি থেকে লেখাটা টুকে নিতে হয়েছিল আমাকে। তরুণ কুমার বললেন, আজ আবার এতদিন পর ডায়েরির কথা উঠছে কেন? বলতে বলতে একটা দীর্ঘশ্বাসও ফেললেন তিনি। আবেগে রুদ্ধ হয়ে আসছিল তার কণ্ঠস্বর। তবু একটু থমকে তরুণ কুমার আবার বলতে শুরু করেন, কি হবে আর ওসব ঘাঁটাঘাঁটি করে? আমি তো জানি, সবই জানি। পার্সোনাল ডায়েরি আমি পড়িনি, তাহলেও এখনও আমি বলে দিতে পারি কি লেখা ছিল সেখানে। কি লেখা ছিল ডায়েরিতে? সেই ডায়েরিতে উত্তম কুমার তার মানসিক যন্ত্রণার কথা লিখতেন। গিরিশ মুখার্জি রোড থেকে যেদিন চলে যান, তার কয়েক মাস পর থেকেই তিনি ডায়েরি লেখা শুরু করেছিলেন। সেই সময় উত্তম কুমার বোম্বাইতে গিয়েছিলেন। সাপমোচনের হিন্দি সংস্করণ ছোটি সি মুলাকাত তৈরির সূত্রেই বোম্বাই যান উত্তম কুমার। তরুণ কুমার তার সঙ্গে ছিলেন। তাজ হোটেলে গভীর রাতে উত্তম কুমার ও তরুণ কুমার মুখোমুখি বসে গল্প করছিলেন। তখন উত্তম কুমার বললেন, কিরে, এতক্ষণ ধরে এত কথা জিজ্ঞেস করছিস, একবারও জিজ্ঞেস করলি না আমি কেমন আছি? বাড়ি ছেড়ে নতুন জীবন কেমন চলছে? তরুণ কুমার একটু অপ্রস্তুত হয়ে পড়লেন। একেবারে ব্যক্তিগত কথা জানবার ইচ্ছে তার ছিল না। তিনি হাসলেন। আবার উত্তম কুমার বলতে শুরু করলেন, খুব ভালো আছি রে, শান্তিতে আছি। বাড়ির বাইরে থেকেও বাড়ির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ আছে। এই ব্যবস্থাটাই ভালো হয়েছে, বুঝলি? তরুণ কুমার বললেন, ঠিক 1 বছর পর আমাকে জানাস তুই কেমন আছিস। সঙ্গে সঙ্গে উত্তম হেসে উঠে বললেন, ভবিষ্যতের কথা কে বলতে পারে? যা হওয়ার তাই হবে। 64 সালের কোনো এক সময় কোনো একদিন উত্তম কুমার তার ডায়েরিতে এই কথাই বোধহয় লিখেছিলেন, এবং তার মাস 6 পরে এ কথাও তাকে হয়তো লিখতে হয়েছিল, আমি ভালো নেই, শান্তিতে নেই আমি। এখন আমি কি করব জানি না। আমার নিজেরও তো একটা পৃথিবী আছে, সব মানুষেরই থাকে। সেখানে অন্যের অনধিকার প্রবেশ আমাকে কেন মেনে নিতে হবে? আমার স্ত্রী, পুত্র, পরিজনদের সঙ্গে অন্যদের আমি কি করে এক করে দেখি? আমি পারছি না এমন মানসিক চাপ সহ্য করতে। মুক্তি চাই, মুক্তি। এসব কথা নিজের বাড়িতে এসেও কাউকে বলেছিলেন উত্তম কুমার। কথাগুলো কানে গিয়েছিল তরুণ কুমারের। উত্তম কেবল তার দাদা ছিলেন না, ছিলেন বন্ধুও। তাই তরুণ কুমার বলেছিলেন উত্তমকে, এখন এটা অসম্ভব, নিজের জালে তুই নিজেই জড়িয়ে পড়েছিস, মুক্তি নেই, পালিয়ে এলে লোকে তোকে বলবে ভিলেন। উত্তম কুমার কখনো ভিলেন হতে চাননি। ফিল্মে কখনো কখনো শখে ভিলেন হলেও ব্যক্তিগত জীবনে কেউ তাকে মন্দ লোক বলবে তিনি ভাবতেও পারতেন না। যে কারণে এমন ঘটনা আকছার ঘটেছে যে তিনি তার অপ্রিয় লোকজনদের সঙ্গেও হেসে কথা বলেছেন। একবার এক জুনিয়র আর্টিস্ট বাড়িতে এসে মিথ্যে কথা বলে ধার নিয়ে গেছে, বলেছে তার বোনের বিয়ে। উত্তম সব বুঝেও না বোঝার ভান করেছেন, টাকা দিয়ে দিয়েছেন পাছে লোকটি যাতে তাঁর সম্পর্কে উল্টোপাল্টা কথা না বলতে পারে। তরুণ কুমার বারণ করেছেন, সেই বারণ উত্তম কখনো কানে তোলেননি। ভাইকে বলেছেন, শুধু টাকাই তো চাইতে এসেছে, না পেলে যা তা বলবে আমার সম্বন্ধে, বলবে আমি টাকার পাহাড়ে বসেও কাউকে টাকা দিয়ে সাহায্য করি না। বোনের বিয়ে না হলেও ওর নিশ্চয়ই দরকার ছিল টাকাটার। বিপদে না পড়লে কেন এলো আমার কাছে? কাউকে চট করে মন্দ লোক বলেও ধরে নিতেন না উত্তম কুমার। তরুণ কুমার বললেন,
দাদাকে আমার চেয়ে ভালো আর কেউ চিনতে পারেনি। দাদা ভুল করছে জেনেও ভুল করত। অদ্ভুত চরিত্রের মানুষ ছিল দাদা। মন্দ লোককে সাহায্য করতে গিয়ে যে কতবার ঠকেছে, ছোটিসি মুলাকাতই তার বড় প্রমাণ। দাদা চলে যাওয়ার পর বাড়িটা বড় ফাঁকা হয়ে গিয়েছে। এক এক সময় আমার নিজেরই খুব একা লাগে। এই বাড়িতে দাদাকে নিয়ে শেষ আনন্দের দিনটা বারবার ফিরে আসে চোখের সামনে। সেটা ছিল ঝিমলির জন্মদিন। ঝিমলি হলেন তরুণ কুমারের মেয়ে। সন্ধ্যে থেকে বাড়িতে লোকজনের ভিড়। দাদা এলো একটু রাতে। এসেই বলল, কি আছে, স্কচ না ইন্ডিয়ান? স্কচ কেনা ছিল। দাদা আরও একটা আনালো। জমে গেল পার্টি। আমাদের খাওয়া দাওয়া শেষ হলো মাঝরাতে। দাদার ময়রা স্ট্রিটে ফিরে যাওয়ার কথা, কিন্তু দাদা গেল না, যেতেই চাইল না। এখানেই ঘুমিয়ে পড়ল। এরকম নিশ্চিন্তে দাদাকে ঘুমোতে আমি আগে দেখেছি। মৃত্যুর আগে বলতো, আমার ঘুম আসে না রে, রাত 3টে 3:30 সময় ঘুম ভেঙে যায়। কিন্তু সেই রাতে ঘুম ভাঙেনি দাদার, ঘুম ভাঙে ভোর 5টায়। উঠেই তাড়াতাড়ি চলে যায় ময়রা স্ট্রিটে। সেদিন শুটিং ছিল। মৃত্যুর আগে আরও 2বার হার্ট অ্যাটাক মোকাবিলা করেছিল উত্তম কুমার, কিন্তু তার মানসিক মৃত্যু ঘটে গেছিল তারও অনেক আগে। অনেকেই একথা বলেন, সোমাকে দত্তক নেওয়ার জন্য যখন থেকে তার ওপর প্রবল চাপ আসতে থাকে, তখন থেকেই উত্তম কুমার মানসিক নির্যাতনের শিকার। নতুন জীবনে না গিলতে পারছেন, না ওগড়াতে পারছেন। পালিয়ে যে আসবেন তার কোনো রাস্তা নেই।